রাগে অনুরাগে পর্ব ৩৮ লিখেছেন সুহাসিনী ফাতেহা। আমি এত বড় সায়েন্সের টিচার হয়ে তোমাকে সায়েন্সের সাবজেক্ট অন্য টিচারের কাছে পড়তে দেওয়ার প্রশ্নই ওঠে না। এই সাবজেক্ট তো মোটেই না। কজ এসব বিষয়ে তোমার হাজব্যান্ড খুবই এক্সপার্ট। ফারাজ তিতলির মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকেই পুরো কথাটা শেষ করলো। তিতলি এক পলক ফারাজের দিকে তাকিয়ে টেবিলের উপর নিজের তুলতুলে দুহাত রেখে বসেছে। সামনে জীববিজ্ঞান বই। ভাবছে আগে তো মনে হয় সে আর জীববিজ্ঞান বই আরিফ স্যারের কাছে পড়েনি, আর এখন পড়লে মহাপাপ হয়ে যাবে। টেবিলে আঙুল খুঁড়তে খুঁড়তে মিনমিনিয়ে বলল, এখন তো আপনি অন্য ক্লাসে যাবেন ক্লাস করাতে। ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, সব ক্যান্সেল। আমি এখন তোমার ক্লাস নিব। তিতলি চোখ ছোট ছোট করে তাকায় ফারাজের দিকে। হিজাবটা একটু গালের পাশে নেমে গিয়েছে। কখনো হিজাব না পরায় হিজাব যেন খুলে যেতে চাচ্ছে। আসার সময় ফারাজ নিজের হাতে করে দিয়েছে। সে হিজাব ঠিক করতে করতে ঠোঁট উল্টে বলে, আমি কি আগে এসব পড়া আরিফ স্যারের কাছে পড়িনি? তখন আপনি কোথায় ছিলেন? যত সব ঢং। ফারাজ রিভলিং চেয়ারে দুলতে দুলতে চেয়ার শক্ত করে নিল। ধমকের সুরে এক নাগাড়ে বলল, তখন তোমার নামের পাশে মিসেস ফারাজ খান ট্যাগ ছিল না। তো এখন তুমি অলরেডি মিসেস ফারাজ খান বুকড। তোমার মুখে শুধু একটাই নাম থাকবে, সেটা হলো শুধু ফারাজ। ভবিষ্যতে আরিফ স্যার কেন, বাদবাকি পরপুরুষের নাম মুখ দিয়ে বের হওয়ার আগে আমার এই কথাটা ১০০ বার ভাববে। আন্ডারস্ট্যান্ড? তিতলে শুনল না ফারাজের কথা। কেন শুনবে কেন? এখন থেকে যতদিন তাকে ভালোবাসে বলবে না, ততদিন সে ওসব কাজ বেশি করবে যেসব কাজ ভাল্লুক অপছন্দ করে। সেও দেখবে কিভাবে তাকে ভালোবাসি না বলে। একটা জেদ চেপে বসেছে সপ্তদোষের কিশোরী মনে। মনে পড়ল বিয়ের কিছুদিন আগে আরিফ স্যারের দেওয়া চিঠির কথা। ফারাজকে আরও রাগিয়ে দেওয়ার জন্য সহসা একটা কুবুদ্ধি চেপে বসলো মাথায়। বেঘরে দাঁত কেলিয়ে বলল, আরিফ স্যার দেখতে ভালোই তাই না? স্মার্ট আছে হালকা পাতলা। আমাকে দেখলে রোমান্টিক চোখে তাকিয়ে থাকে। ফারাজকে চেয়ারে দুলতে থাকা অবস্থায় থেমে যেতে দেখা গেল। গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে উঠল। কটমট করে তিতলিকে চোখ রাঙিয়ে তাকালো। শক্ত মুখাবয়বে চিড়বিড়িয়ে আওড়ালো, আমাকে রাগিয়ে দিচ্ছ কেন? দিনকে রাত বানিয়ে কলেজকে বেডরুম বানানোর ইচ্ছে আছে স্টুপিড? তিতলি ফারাজের কথা শুনে বাচ্চাদের মতো হো হো করে হাসছে। ফারাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিয়েছে। সব ভুলে গিয়ে তিতলির হাসতে থাকা পেলব মুখখানার পানে তাকিয়ে থাকে। বড্ড শীতল স্থির সে দৃষ্টি। কিন্তু তিতলি এবারও ফারাজকে শান্ত থাকতে দিল না। সে আবার বলে উঠল, আরিফ স্যার আমাকে প্রপোজ করেছে। বলেছে আমাকে নাকি ভালোবাসে সত্যি। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই ভাবছি অ্যাকসেপ্ট করে নিব। সহসা মেজাজ বিগড়ে গেল যুবকের। বোকা মানবের প্রত্যেকটা বাক্য উচ্চারণ করার সাথে সাথে রাগে ক্রমে ক্রমে চোয়াল শক্ত করে নিচ্ছিল। সে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলন্ত চোখ দুটোতে স্পষ্ট রাগের বহিঃপ্রকাশ। কপালের সবকটি রগ ফুলে উঠেছে। শক্তপোক্ত পেশিবহুল দুহাত দিয়ে আওয়াজ করে টেবিলে থাপ্পড় বসিয়েছে। সে আওয়াজে তিতলি কেঁপে উঠেছে। ফারাজের দু হাতের তালু নিষ্পিস করছে। চুবুক দাঁত কিড়মিড় করতে করতে শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তিতলি কিছু বুঝে ওঠার আগে রূঢ় মানবের লম্বা পদযুগল এসে দাঁড়ালো তিতলির সামনে। তক্ষণে সপ্তদশীকে টান মেরে বসা থেকে উঠিয়ে নিয়ে এসে পাশের দেওয়ালে চেপে ধরল। রমণীর তুলতুলে নরম হাত দুটোকে দেওয়ালের উপরে তুলে নিজের বলিষ্ঠ এক হাতে মুঠোবন্দি করে নেয়। অন্য হাতে তিতলির নরম গাল শক্ত করে টেনে ধরল। তীক্ষ্ণ চোয়ালের পেশিগুলো আরও খানিকটা শক্ত করে গম গম আওয়াজে বলল, আমার হাত দুটো কাঁপছে এখন। নিশ্চয় তোমার থাপ্পড় খাওয়ার ইচ্ছে নেই। আমি চাই না, একদম চাই না তোমার গালে আমার হাতের চড় পড়ুক। জানের ভয় নেই তোর? আকস্মিক ঘটনায় তিতলি ব্যথায় কেঁদে দিবে প্রায়। গালের ব্যথায় মুখ টনটন করছে বেচারির। এত শক্ত কেন এই লোকের হাতগুলো? আসলে লোহার রডের মতো শক্ত। তার যেন গাল ছিঁড়ে ফারাজের হাতে চলে যাবে। এটা কি থাপ্পড়ের চেয়ে কম? মোটেও না। এই লোক মুহূর্তেই এমন রেগে বম হয়ে গেল কেন? কথা ঘোরানোর জন্য আমতা আমতা করলো। আসলে আসলে আমি বলতে চেয়েছি যে বিয়ের আগে যদি আপনি আমাকে এভাবে ডেকে এনে পড়াতেন, তাহলে এতদিনে আমি টোনাটুনিদের মা হয়ে যেতাম। ফারাজের অভিব্যক্তি কঠিন। সে পড়ে আছে কিছুক্ষণ আগে তিতলি কি বলল সেটা নিয়ে। আশ্চর্য, সে কি তবে জেলাস? মেয়েটার মুখে এসব শুনে সে এত অস্থির হয়ে গেল কেন?
সে যাই হোক, অন্য সময় হলে তিতলির এই মুহূর্তে বলা কথাটার উত্তর সে ঘুরিয়ে পেঁচিয়ে জ্বালানোর জন্য আরও 10টা কথা বানাতো। তবে এবার সে তিতলিকে শেষবারের মতো হুঁশিয়ারি দিল, যদি আর একবার আমার সামনে আরিফ স্যারের গান গাইছো না, আইসোয়ার যেসব পেন্ডিং কাজ এতদিন বেডরুমে করিনি সেসব এক্ষুনি এখানে ফিনিশ করে ফেলবো। মুখ নড়াতে পারছে না তিতলি। ফারাজ সেদিন তিতলির পায়ে ব্যথা দেওয়ার পর থেকে আর তেমন পা কেন গালও টেনে ধরে না, এই ভেবে যদি ব্যথা পায়, কিন্তু এই মেয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনে। সে আবার তিতলিকে বুঝালো, আমি যেটা বলতে নিষেধ করি সেটা বলে আমাকে রাগিয়ে দিতে ভালো লাগে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব বেয়াদব। তুমি জানো আমার সামনে পরপুরুষের নাম মুখে নেওয়াও তোমার জন্য পাপ। তিতলি এবার কেঁদে উঠল, পিটপিট করছে আখি যুগল। আল্লাহ, তার গাল তো ছিঁড়ে গেল। কোনো মতে রয়েস হয়ে বলে, গাল ছিঁড়ে যাবে আমার। ছিঁড়ে যাক, ব্যথা পাই ছাড়ুন প্লিজ, শর্ত আছে আমার। তিতলি চাউনিতে প্রশ্ন, কি কি? ভাবনা গালটা ছেড়ে দিলেই দৌড়ে পালাবে। হেব্বি রেগে গেছে ভাল্লুক, আজকে সোজা বাপের বাড়ি চলে যাবে। শুধু ছাড়ুক। ফারাজ তিতলির কম্পিত অধরের পানে তাকিয়ে নিজ নির্মাংসের অধর কামড়ে ধরল। একবার তিতলির মাথা পা থেকে পর্যন্ত দেখে নিল, অতপর হিসিয়ে হুকুম ছাড়ল, ওকে ফাইন, তাহলে আমি যা বলছি সেটা বলো। আমি আপনার সামনে অন্য পুরুষ ভালোবাসে কথাটা বলার শান্তিস্বরূপ এখন এ মুহূর্তে আপনার ঠোঁটে স্বেচ্ছায় চুমু খেতে চাই। শুধু ঠোঁটে না, আপনার সব কিছুতে চুমু খাবো। আর যদি না পারি তাহলে আপনি আমার গাল টেনে ছেড়ে দিন। কথাটা বলে ফারাজ ভ্রু উঁচিয়ে তাকায়। তিতলি হতভম্ব বিস্মিত নয়নে তড়াক চোখে তাকায়। কি বলল? এটা কেমন শান্তি? সে বলবে আপনি আমার গাল টেনে ছেড়ে দিন, আমি ঠোঁটে চুমু খাবো। লজ্জায় লাল হয়ে গেল ফারাজের কথা শুনে। ওদিকে ফারাজ এখনও তার গাল টেনে ধরে, তবে এখন একটু হাতের জোর কমিয়েছে। তবে ব্যথা তো আর চলে যায় না। তিতলির নরম গালে স্পষ্ট দাগ বসেছে আঙুলের, লাল লাল হয়ে গেছে ফর্সা গাল। ফারাজ আবার তিতলিকে ভয় দেখিয়ে বলল, আজকে তোমার গাল ছিঁড়ে আমার হাতে আসবে, নয়তো তোমার ঠোঁট আমার ঠোঁটে আসবে। 2টা অপশন আছে তোমার কাছে, কোনটা বলো? আম ওয়েটিং। তিতলে ভ্রুকুচকে বিড়বিড় করে বলে, বুড়ো লোক, ভাল্লুক কোথাকার একটা। মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠল ফারাজ। অতি কাছে থাকায় স্পষ্ট কানে পৌঁছালো তিতলির বলা সম্পূর্ণ কথা। কপালটা ভীষণভাবে কুচকে রেখে শক্ত গলায় বলল, হোয়াট দ্য হেল স্টুপিড। কি বললে তুমি? আমি বুড়ো হয়ে গেছি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। কোন দিক দিয়ে আমি বুড়ো হয়ে গেছি? এক্ষুনি তার প্রমাণ দাও। আজকে প্রমাণ দিতে না পারলে খবর আছে তোমার। ফারাজ শার্টের বোতামে হাত দিয়েছে। আজকে পিচ্চি বউকে দেখাবে তাকে ঠিক কোন দিক দিয়ে বুড়ো লাগে। তিতলি শুকনো ঢোক গিলল। ইয়েস। ইসরে, শুনে গেল কথাটা। কান লম্বা বেশি তাই শুনেছে। তাও ভয় পেল না সামনে থাকা রুরো মানবকে। মানে গাল ছেড়ে দিয়েছে বলে সাহস বেড়ে গিয়েছে? মেকি হেসে বলল, এ বয়সে এসেও আপনার কথার মাঝে এত তেজ কেন? ফারাজের রাগ তরতর করে বাড়ছে, তাও নিজেকে শান্ত করে রেখেছে সে ভীষণ। কত বড় স্পর্ধা, সে বুড়ো হয়ে গেছে। এ বয়স মানে? আমার বয়স কত জানো তুমি? জানি তো, 40 বছরের বুড়ো। ফারাজ পরনের শার্টের সবগুলো বোতাম খুলে ফেলেছে। সাদা শার্টটা দুপাশ থেকে হাঁ হয়ে অর্শটাম শক্তপোক্ত বুক উন্মুক্ত, সেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। তিতলি চোরা চোখে তাকাতেই ফারাজ বাঁকা হেসে প্যান্টের বেল্টেও হাত দিল। তিতলির প্রাণ যায় যায় অবস্থা। কেন যে ভাল্লুককে রাগিয়ে দিতে গেল? এখন কি করবে সে? এই লোক প্যান্ট খুলতে চাইছে কেন? আস্তাগফিরুল্লাহ। তিতলি ভয়ের তো গলায় শুধালো, কি 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 করছেন? ঠোঁট কামড়ে হাসলো ফারাজ। বুড়ো বলার শাস্তিটা আপাতত পেন্ডিং রেখেছে। গ্রীবাটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ নামালো মেয়েটার কানের কাছে। ধীর লয়ে ফিসফিসিয়ে আওড়ালো, তোমার সাথে আমার এই কথা ছিল। ঠোঁটে চুমু দিবে নাকি গাল টেনে ছেড়ে দিব? ডিপেন্ডস অন ইউ। আমি ক্রেভিং হচ্ছি। তিতলি কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাপা কাপা গলায় বলল, আর বলবো না, বিশ্বাস করুন, আমি চলে যাই। হে হে চ। ফারাজ আর তিতলির তোতলানো শোনার অপেক্ষা করলো না। তার আগে ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অধর ডুবালো তিতলির ওষ্ঠাধরের ভাঁজে। আচমকা আক্রমণে তিতলি থরথর করে কেঁপে ফের দেওয়ালে মিশে গেল।
চোখ জোড়া শক্ত করে বুঝে গিয়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট ফারাজের বেসামাল স্পর্শ অনুভব করলো। ফারাজ এক হাতে তিতলির হিজাব খোলার চেষ্টা করছে। তিতলি ছটফট করে সরতে চাইলেও পারছে না। তিতলির ঠোঁটে একের পর এক গাঢ় চুমু এঁকে দিতে দিতে থাকে। শুধু তাই নয়, নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে তিতলির ঠোঁটে ধারালো দাঁতের রুষ্ট চাপে কয়টা কামড়ও বসিয়েছে। তিতলি ব্যথায় নড়ে চড়ে উঠতেই ফারাজ ঠোঁট একটু উপরে তুলে অস্পষ্ট সুরে আওড়ালো, ডিস্টার্ব করো না। ধৈর্যহারা ভঙ্গিতে রাগের বশে ঠোঁটে ঠোঁট মিলেছে একইভাবে। তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে ফারাজ। তিতলিও প্রথমে ভয়ে মরে গেলেও পরে নিঃশ্বাস বন্ধ রেখে অনুভব করছে অনুভূতিটা। দুজনের কাছে এই অনুভূতি নতুন। ফারাজ শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাস প্রশ্বাস তিতলির ঠোঁটে পড়ছে। তিতলি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনও। সময় নিয়ে মাথা ঘুরিয়ে নিয়েছে, চোখের দৃষ্টি নিচে ভুলবশত ফিরে তাকাচ্ছে না। ফারাজ বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের ঠোঁট মুছে নিয়ে ডান হাতে তিতলির দুগাল চেপে ধরেছে, মুখ নিজের দিকে ফিরিয়ে এনেছে। তার কণ্ঠের স্বর আধার রাতের থেকে গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই এখন বেঁচে গেলে বাই দ্য ওয়ে এখনও বুড়ো বলার শাস্তি দেওয়া হয়নি, সেটা রাতে বিছানায় গেলে বুঝে দিব। মাইন্ড ইট। বাড়িতে আসার পর থেকে আর লজ্জায় ফারাজের চোখে চোখ রাখতে পারেনি, রুমেও থাকেনি আর। ফারিন বেগম তখন থেকে পুত্রবধূকে জিজ্ঞেস করছেন, তোমার গাল এত লাল হয়ে আছে কেন তিতলি? তিতলি কি উত্তর দিবে বুঝতে পারছে না। সেও কিভাবে বলবে আপনার গুণধর ছেলে আমার গাল টেনে লাল করে দিয়েছে। আয়নায় দাঁড়িয়ে নিজের গাল দেখে কিছুক্ষণ আফসোসও করেছে। ফারাজকে সিঁড়ি নামাতে দেখা গেল। ফারিন বেগম আর তিতলি সোফায় বসে আছে। তিতলি ফারাজকে দেখে না, দেখার ভান করে বলল, মশা কামড়ে দিয়েছে আম্মু, কলেজে অনেক মশা, শুধু কামড়ে দেয়। ফারিন বেগম তিতলির মুখে তাকিয়ে থেকে বলল, কিন্তু এটা তো মশার কামড়ের মতো লাগছে না। তিতলি ফারাজের পায়ের শব্দ নিজেদের সামনে দিয়ে যাচ্ছে দেখতে আওয়াজ করে বলল, আরে ডেঙ্গু মশা, তাই গাল লাল হয়ে গিয়েছে আম্মু। তিতলি ফারাজকে ডেঙ্গু মশা বানিয়ে দিয়েছে, এখন শান্তি লাগছে। ফারাজ তখন তাদের সামনে দিয়ে যাচ্ছে। তিতলির কথা শুনে একটু থেমে যেতে দেখা গিয়েছে তাকে। ফারিন বেগম ছেলেকে বললেন, কী রে, কোথায় যাচ্ছিস? বাইরে। তোরা দু ভাই কী শুরু করছিস বলতো? একটা তো 1 মাস ধরে কানাডায় গিয়ে বসে আছে, এখন তুইও সারাদিন বাইরে বাইরে কী করছিস? সবে তো দুপুরের ভাত খেলি। ফারাজ ঘাড় ঘুরিয়ে তাকালো। এবার দৃষ্টি গিয়ে পড়েছে তিতলির উপর। দুজনের চোখাচোখি হলো। তিতলি চোখ নামিয়ে নিতেই ফারাজ গম্ভীর কণ্ঠে বলল, কাজ আছে আর্জেন্ট, বলে বেরিয়ে গেল। তিতলি মুখ ভেঙচি কাটে। গেলে তারই তো ভালো, একটু রুমে যেতে পারবে। সন্ধ্যা হয়ে এসেছে। নাসিমা বেগম এখনও যায়নি। সেদিন ফারিন বেগমের কাছে মাপ চেয়েছে, আর কখনো এসব ভুল করবে না। ফারাজের কাছেও মাপ চেয়েছে, কিন্তু ফারাজ তিতলির কাছে মাপ চাইতে বলেছে। এখনও ভদ্রমহিলা ঠিক হয়নি। উপরে সুন্দর, ভিতরে কুৎসিত মন নিয়ে হাঁটছেন। কখন একটু সুযোগ পাবেন। ছেলেকেও আসতে বলেছেন। এখন বসে বসে মেয়েকে বোঝাচ্ছেন। আজকে যা দেখলাম মনে হয় ফারাজ ওই মেয়েকে থাপ্পড় দিয়েছে। গালটা একদম লাল হয়েছিল দুপুরে। তো আমি কি করব আম্মু? তুই কি করবি মানে? আজকে থেকে প্রতিদিন ফারাজ কলেজ থেকে আসলে লেবুর শরবত নিয়ে ওর রুমে যাবি। নীলা ভীত মুখে বলল, আমি পারবো না আম্মু, ফারাজ ভাইয়াকে আমার ভয় লাগে। ভয় ডর সব ভুলে যা, আমি যেটা বলছি সেটাই করবি। নীলা উঠে চলে গেল। তার মা কি চাইছে আসলে? তাকে একটা বিবাহিত ছেলের পেছনে থাকতে বলা হচ্ছে। ভাবনায় রয়ে গেল। পরের দিন আজকে ঝিলিককে দেখতে এসেছে শেখ বাড়ির সবাই। এতক্ষণে প্রায় সব কথা পাকাপোক্ত হয়ে গিয়েছে। রিং পরানো শেষ। ঝিলিক আর তুষার এসেছে ছাদে। ঝিলিক একটা মেরুন রঙা কারুকাজ করা জামদানি শাড়ি পরেছে। মুখে সাজ, জুয়েলারি সব মিলিয়ে অপসরই লাগছে। তুষার যেন আজ চোখ ফেরাতে পারে না আর তার রমণীর উপর থেকে। দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অনেকক্ষণ পর তুষার নীরবতা ভেঙে বলল, যেদিন থেকে ভেবেছি আপনাকে আমার চাই, সেদিন থেকেই মনে মনে ভেবে নিয়েছি বিয়ে করলে আপনাকেই করব। কি কথা রাখলাম তো? বলে তুষার ঝিলিককে নিজের দিকে ঘুরিয়ে আনলো, কপালে ছোট করে চুমু খেলো। ঝিলিকের শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে নিচু স্বরে বলল, আমাকে এত ভালো লাগার কারণ কি? অনেক কারণ আছে, পুরো কারণ আপনাকে ঘিরেই। আপনার মুখ না দেখলে ঘুম হবে না,
কণ্ঠ না শুনলে তৃষ্ণা মিটবে না। আরও অনেক কারণ আছে, সেগুলো পরে শোনাবো। আপনাকে অনেক ভালো তুষার ভাই, আমার অনেক ভালো লাগে। আমি কখনো ভাবিনি আপনি আমাকে এত ভালোবাসবেন। তুষার চোখ পাকিয়ে তাকালো, রাগ দেখিয়ে বলল, এই আমি তোমার ভাই লাগি, এখন তোমার হবু হাজবেন্ড। পরের বার যেন এ ভুল আর না হয়। ঝিলিক কানের পিঠে চুল গুজে বলল, মুখ দিয়ে বের হয়ে যায়। তুষার ঝিলিককে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, মুখ দিয়ে যাতে বের না হয় সে ব্যবস্থা করতে হবে তো। শুধু বিয়েটা হোক, তারপর আপনার মুখ দিয়ে বের হওয়া বন্ধ করব।